হ্যালো স্টুডেন্টস, টিপিআর একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো আমরা আসন্ন এসএলএসটি 3-কে মাথায় রেখে একটি প্রশ্ন উত্তর পর্ব কিন্তু চালাচ্ছি, যেখানে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সেই অপশনটিকে চিহ্নিত করা নয়, সেই অপশনটিকে কেন্দ্র করে অন্যান্য যত রকমের প্রশ্ন তৈরি হতে পারে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং আজকে আমি সেই উদ্দেশ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেখান থেকে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে যাচাই করে নিতে পারবে এবং নিজেদেরকে এগিয়ে রাখতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাচ্ছ, গর্ডন চাইল্ড হরপ্পা সভ্যতাকে কি আখ্যা দিয়েছিলেন? আজকের প্রথম প্রশ্ন, গর্ডন চাইল্ড হরপ্পা সভ্যতাকে কি আখ্যা দিয়েছিলেন? এ প্রথম নগরীয় ক্রান্তি, বি সিন্ধু সরস্বতী সভ্যতা, নাকি সি ভারতীয় সভ্যতা, নাকি ডি সিন্ধু উপত্যকা সভ্যতা? বলে রাখি তোমাদেরকে যে গর্ডন চাইল্ড ইনি কিন্তু একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, অস্ট্রেলিয়ান প্রত্নতাত্ত্বিক এবং মার্কসিস্ট। তিনি প্রথম ব্যক্তি যিনি কৃষি ব্যবস্থা থেকে কিভাবে শিল্প ব্যবস্থা বা নগরীয় সভ্যতার উদ্ভব ঘটে, অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়া থাকলে একটা কৃষি সমাজ থেকে নগরীয় সমাজ তৈরি করা হয়, সেইটা কিন্তু প্রথমবারের জন্য ইনি বিশ্লেষণ করেছিলেন। ঠিক আছে, এবং তিনি পৃথিবীর অন্যান্য সভ্যতাকেও লক্ষ্য করেছিলেন, সেখানেও কী ধরনের ক্রাইটেরিয়া রয়েছে যার মধ্য দিয়ে কৃষি থেকে নগর বা শহর তৈরি হয়। ওকে, তাই এই যে প্রথম নগরীয় ক্রান্তি, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, প্রথম নগরীয় ক্রান্তি গর্ডন চাইল্ড কিন্তু বলেছিলেন। কোন কোন বইতে বলেছিলেন আমরা জানি, তার বিখ্যাত অনেকগুলো বই রয়েছে, কোনো একটি নির্দিষ্ট বইতে তিনি বলেননি। প্রথম বই ম্যান মেক্স হিমসেলফ, এবং দ্বিতীয় বই দ্য নিউ লাইট অন দ্য মোস্ট এনশিয়েন্ট ইস্ট, এবং থার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট দি আরবান রেভলিউশন। এই বইটাতে কিন্তু তিনি নগর তৈরি হওয়ার জন্য যে 10টি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবে, এবং কৃষি থেকে কিভাবে নগর তৈরি হয় সেটা কিন্তু ইনি প্রথম বলেছিলেন, এবং হরপ্পা সভ্যতাকে প্রথম নগরীয় ক্রান্তি অর্থাৎ সেটা কিন্তু এই গর্ডন চাইল্ডই বলেছিলেন। আমরা জানি এই যে ভারতীয় সভ্যতা, এই সিন্ধু উপত্যকা সভ্যতা, এই শব্দটি কিন্তু জন মার্শাল প্রথম দেন। সিন্ধু সরস্বতী সভ্যতা, এটা কিন্তু এম.আর. মুঘল, একজন পাকিস্তানি প্রত্নতাত্ত্বিক, তিনি সর্বপ্রথম এটি তোলেন। ওকে, আমরা এরপরে আস্তে আস্তে ব্যাপারগুলো দেখবার চেষ্টাও কিন্তু করব। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, এখান থেকে তোমরা কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ওগুলো নোট করে নেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে হরপ্পা সভ্যতাকে সিন্ধু সরস্বতী সভ্যতা নাম কে দিয়েছে? একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে এটা জানিয়েছি। আমরা জানি যে 1947 সালের 15 আগস্টের পর আমাদের দেশ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, পাকিস্তান এবং ভারত। এবং যে এই সভ্যতা এতদিন ধরে আমরা জানতাম ভারতীয় সভ্যতা, সেটা কিন্তু এই যে হরপ্পা এবং মহেঞ্জোদারো পুরোপুরিভাবে পাকিস্তানের মধ্যে পড়ে যায়। তারপরে কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে বিভিন্ন স্থান খনন করা হয়, এবং সেই যে গুজরাট থেকে শুরু করে লোথাল, বিভিন্ন জায়গা, যে কালীবঙ্গান ইত্যাদি জায়গা খনন করা হয় আমরা জানি। এবং সেই খনন করতে করতে কিন্তু সেই সভ্যতার সাথে, মানে সেই সভ্যতার আশেপাশে সরস্বতী সভ্যতার একটা কানেকশন কিন্তু করা হয়। ওকে, যে এটা বলা হয় সিন্ধু নদী নয়, সরস্বতী নদীর আশেপাশেই এই ভারতীয় সভ্যতা কিন্তু গড়ে উঠেছে। এবং সেই সরস্বতী সভ্যতার সব থেকে বেশি খনন যিনি করেছিলেন তিনি কিন্তু এম.আর. মুঘল। ওকে, 1870-এর দশক নাগাদ তিনি কিন্তু এই খনন কাজ চালিয়েছিলেন, অর্থাৎ যেটা আমরা জানি ঘর ঘর হাকড়া সভ্যতা নামেও পরিচিত, অর্থাৎ বৈদিক যুগে যেটি সরস্বতী রিভার নামে পরিচিত, যার উৎপত্তি ভারতের হিমালয় থেকে, ভারত থেকেই তার উৎপত্তি। এবং সিন্ধু সভ্যতা নামটি কেন দেওয়া হয়েছে, এই ইতিহাস যদি আমরা দেখতে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সিন্ধু নদীর আশেপাশে সমস্ত এরিয়া দেখা দিয়েছিল, হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে সমস্ত এলাকা, তাই সিন্ধু সভ্যতা নামটি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সরস্বতী নদীর তীরে ভারতের বেশিরভাগ অঞ্চলই, প্রায় 60% এরিয়া কিন্তু আবিষ্কার হচ্ছে, তাই সরস্বতী নামটি দেওয়া হয়। প্রথম এম.আর. মুঘল দেয়, পরবর্তীকালে ভারতের ক্ষেত্রে এস.পি. গুপ্তা দ্য ইন্ডাস সরস্বতী সিভিলাইজেশন অরিজিনস প্রবলেমস অ্যান্ড ইস্যুস নামক বইটিতে এই সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সরস্বতী সভ্যতা নামটি কিন্তু জনপ্রিয় করে তোলে। ওকে, তাহলে এম.আর. মুঘল হয়ে যাবে এর সঠিক আনসার।
চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখিনি, এখান থেকে কিছু ইনফরমেশন আছে, তোমরা নিয়ে নিতে পারো। কি বলেছে, চার্লস ম্যাসন কোন সালে হরপ্পার টিলাটি প্রত্যক্ষ করেন? এ 1826, বি 1856, সি 1872, নাকি ডি 1921? আমরা জানি বা তোমরা জেনে রাখো যে চার্লস ম্যাসনের আসল নাম কিন্তু চার্লস ম্যাসন নয়, তার আসল নাম হলো জেমস লিউস। এটা মাথায় রাখবে। তিনি অত্যন্ত ভ্রমণ পিপাসু ছিলেন। আলেকজান্ডারের প্রতি, যেহেতু গ্রিক লেখকরা আলেকজান্ডারের নাম বারংবার করেছে, তো সেখান থেকে তার আলেকজান্ডারের প্রতি একটা টান ছিল। তিনি বিভিন্ন এরিয়া ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন এলাকা ঘুরিয়ে তিনি একটা বই লেখেন, ন্যারেটিভ অফ ভেরিয়াস জার্নিস ইন বালুচিস্তান, আফগানিস্তান অ্যান্ড দ্য পাঞ্জাব। এই বইটি কিন্তু তিনি লেখেন এবং এই বইয়ের মধ্যে তিনি সর্বপ্রথম যে জায়গাটি পৌঁছান অর্থাৎ হরপ্পা, সেই হরপ্পায় গিয়ে কিন্তু তিনি একটি টিলা দেখতে পান। ওকে, এবং সেই সালটি কত ছিল? সেই সালটি ছিল কিন্তু 1826। ওকে, 1826। এবং সেই টিলা দেখে কিন্তু তিনি কী ভাবেন যে আলেকজান্ডার ও পুরুর ব্যাটেল, যেটা হিদাসপাথের যুদ্ধ হিসেবে আমরা চিনি, এই যুদ্ধের পরে আলেকজান্ডার সাঙ্গালার যুদ্ধ বলে একটি যুদ্ধ কিন্তু করে। মানে সাঙ্গালা গ্রাম ছিল, সেই সাঙ্গালার গ্রামের উপজাতিদের সাথে কিন্তু তিনি একটা যুদ্ধ করে। এখানে লিখে দিচ্ছি আমি, সাঙ্গালার যুদ্ধ। ওকে, এই যুদ্ধের যে উপজাতিরা ছিল, সেই উপজাতিরা কিন্তু আলেকজান্ডারকে আটকে দিয়েছিল, আলেকজান্ডারকে ঠেকিয়েছিল। কিন্তু আলেকজান্ডার অত্যন্ত বীরত্বের সাথে তাদের যে সমস্ত দুর্গ ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এই সাঙ্গালার যুদ্ধকেই এই চার্লস ম্যাসন কিন্তু ভেবেছিলেন, মানে হরপ্পায় যে টিলাটা দেখা দিয়েছিল সেটাকে চার্লস ম্যাসন ভেবেছিলেন যেটা হলো সাঙ্গালার দুর্গ, যেটা আলেকজান্ডার ধ্বংস করে দিয়েছিল। তাই তিনি সেই সময় কিন্তু সেটা বুঝতে পারেন। এবং পরবর্তীতে চার্লস ম্যাসনের পরে আমরা জানি আলেকজান্ডার বার্নস বলে একজন ব্যক্তি, যিনি 1831 সালে কিন্তু এই জায়গাটি আসেন এবং সেটা তিনি বুঝতে পারেন যে এটা শুধুমাত্র ছোটোখাটো টিলা নয়, এর মধ্যে একটা বিরাট সভ্যতা লুকিয়ে আছে। এটা তিনি অনুমান করেছিলেন এবং যেটা পরবর্তীকালে তিনি তার বিখ্যাত একটি বই ট্রাভেলস ইনটু বোখারা, এই ট্রাভেলস ইনটু বোখারাতে কিন্তু সেই ধারণাটা তিনি জানিয়েছিলেন। ওকে, এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এখান থেকে কিছু ইনফরমেশন আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। পরের প্রশ্ন কি বলেছে, 1872 সালে আলেকজান্ডার কানিংহাম হরপ্পা থেকে কি সংগ্রহ করেন যাকে তিনি ভুলবশত বিদেশি মোহর অভিহিত করেন? এটা মাথায় রাখবে যে 1861 সালে ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে এবং সেখানে তিনি মানে আলেকজান্ডার কানিংহাম প্রথম ডিজি মানে ডাইরেক্টর জেনারেল নিয়োগ হচ্ছে কিসে? ASI এর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এটা মাথায় রাখবে। আলেকজান্ডার কানিংহাম, চার্লস ম্যাসন এবং আলেকজান্ডার বার্নস এদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু পরবর্তীতে 1853 প্রথমবারের জন্য, 1853 প্রথমবারের জন্য এবং 1856 এই দুবার কিন্তু ওই জায়গাটি হরপ্পার জায়গাটিতে আসেন এবং বিভিন্ন খনন কার্য চালান। পরবর্তীতে ডিজি হওয়ার পরে 1872 সালে, যেটা এখানে লিখে দেওয়া আছে, 1872 সালে তিনি এখানে আসেন, খনন কার্য চালান। ওকে, এবং খনন কার্য চালানোর পরে বিভিন্ন মুদ্রা তিনি পান, যে মুদ্রাটা চার্লস ম্যাসনও পেয়েছিল এবং সেই মুদ্রাতে কিছু ছবি অঙ্কিত ছিল, যেই ছবিতে একটা ষাঁড় ছিল, এই ষাঁড়ের কোনো কুঁচ ছিল না। যেহেতু কুঁচ ছিল না তাই তিনি সেটাকে ভেবেছিলেন যে এটা হয়তো কোনো বিদেশি মুদ্রা, কোনো বিদেশি কোনো কেউ এসে এই মুদ্রাটা এখানে ফেলে গেছে। তাই তিনি সেটা বুঝতে পারেনি আবিষ্কারটা। এবং এই যে বিদেশি মুদ্রা, যেটা তোমরা বিভিন্ন বইতেও আমরা দেখতে পাই, তোমরা যদি উপিন্দর সিং এর বইটা দেখো, এখানে অনেক ছবি দেওয়া আছে, সেখানে কিন্তু ওই ছবিটা দেওয়া আছে, ষাঁড়ের ছবিটা বা বিভিন্ন মুদ্রাও দেখা যায়। সেটা অফিসিয়ালি কিন্তু 1875 সালে তিনি প্রকাশ করছেন। এই যে মুদ্রার ছবি আমরা দেখতে পাই, সেই মুদ্রার ছবি কিন্তু তিনি 1875 সালে প্রকাশ করছেন। তাই এইখানে যে উত্তরটা, এটা কিন্তু একটি বৃষভ অঙ্কিত মোহর হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এইখানে ইনফরমেশন রয়েছে কিছু, সেটা তোমরা দেখে নাও। হরপ্পা স্থলটি কে এবং কোন সালে খনন করে? এখানে কি আছে? আর.ডি. ব্যানার্জি, দয়ারাম সাহানি, জন মার্শাল, মার্টিমার হুইল। একটু আগে আমি ASI বা আর্কিওলজিক্যাল সার্ভের উৎপত্তি সম্পর্কে বলছিলাম। এটা মাথায় রাখবে যে 1800
61 থেকে 1902 এই সময়টাকে কিন্তু কানিংহামের সময়কাল বলা হয় এবং 1902 থেকে 1944 এই সময়টাকে কিন্তু জন মার্শালের সময় বলা হয়। ওকে, এবং 1944 থেকে 1948 এই সময়টা হয়ে যাবে কিন্তু মার্টিমার হুইলারের সময়কাল। এবং আমরা যদি 1902 থেকে 1944 দেখি, এই সময় আমরা জানি হরপ্পা স্থলটি কিন্তু আবিষ্কার হচ্ছে। এবং এই স্থলটি কি আবিষ্কার করছেন? এই স্থলটি আবিষ্কার করছেন কিন্তু দয়ারাম সাহানি। তাই অপশন বি কিন্তু এর রাইট আনসার হয়ে যাবে। এই দেখো, মার্টিমার হুইলার 1947, জন মার্শাল 1924, এই সালগুলো মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা কি, মহেঞ্জোদারো স্থলটি কে এবং কোন সালে আবিষ্কার করে? একটু আগে আমি বললাম যে হরপ্পার আবিষ্কারের সময়কাল, হরপ্পাকে আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি, আমরা জানি, কিন্তু এর পেছনে একটা কাহিনী কিন্তু রয়েছে। এই যে হরপ্পা দয়ারাম সাহানি আবিষ্কার করেছেন, তার আগে, অনেক আগে কিন্তু আর.ডি. ব্যানার্জি সেই জায়গাতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে কিন্তু বৌদ্ধ মূর্তি আবিষ্কার করছিলেন তিনি, এবং তিনি জন মার্শালকে এটা জানান যে এখানে কিন্তু হরপ্পার একটা ক্ষেত্র এখানে রয়েছে, এখানে খনন করা যেতে পারে। সেই সময় কিন্তু তার কথা কেউ শোনেনি। পরবর্তীতে এটা রিয়েলাইজ করা হয় যে এখানে সত্যি কিছু একটা আছে, কিন্তু তখন জন মার্শাল দয়ারাম সাহানিকে, মানে আর.ডি. ব্যানার্জিকে দায়িত্ব না দিয়ে দয়ারাম সাহানিকে দিয়েছিল। তাই হরপ্পা স্থলটি প্রথম কিন্তু দয়ারাম সাহানি খনন করেন। পরবর্তীতে মহেঞ্জোদারো আর.ডি. ব্যানার্জি 1922 সালে কিন্তু এটি খনন করছেন। এটা মাথায় রাখবে। হ্যাঁ, ডিজি ছিলেন জন মার্শাল, এটা কিন্তু নোট ডাউন করবে। ওকে, নেক্সট চলো পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। দেখো কি বলছে, মহেঞ্জোদারোতে 1927 থেকে 31 সালে খনন কার্য কার তত্ত্বাবধানে পরিচালিত হয়? একটু আগে আমি বললাম, আমি বলে দিয়েছি যে আলেকজান্ডার কানিংহামের সময় পর্ব কিন্তু কত, 1861 থেকে 1902, জন মার্শালের 1902 থেকে 1944, 1902 থেকে 1944, মার্টিমার হুইলারের 44 থেকে কত, 48, এই সময় পর্বটা। তারা মহেঞ্জোদারো 1927 থেকে 31 বলেছে, এই কারণেই কিন্তু এই সময় পর্বগুলো মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 27 থেকে 31 কার সময়কাল? জন মার্শালের সময়কাল, আমরা জানি। কানিংহামের আমি বলে দিয়েছি 61 থেকে 1902, তো এটা হবে না। চার্লস ম্যাসন, এটাও কিন্তু হচ্ছে না। সঠিক আনসার জন মার্শাল। এই জন মার্শাল কিন্তু মাথায় রাখবে একটা জিনিস, হরপ্পা 1921, মহেঞ্জোদারো 1922 আবিষ্কার হলো, কিন্তু এই সময় পর্বে কিন্তু জন মার্শাল নিজে কোনোদিনই ওখানে যাননি। তিনি সর্বপ্রথম ওখানে গিয়েছিলেন 1925 সালে। কিন্তু যখন এই দুটো জায়গা আবিষ্কার হলো, তার আগে 1924 সালে তিনি একটি পত্রিকা, দ্য ইলাস্ট্রেট ইন্ডিয়া বলে একটা পত্রিকা রয়েছে, সেখানে কিন্তু গোটা বিশ্বের সামনে এটা জানিয়ে দেন যে হরপ্পা মহেঞ্জোদারো বলে একটা জায়গা আবিষ্কার করেছে। কিন্তু তিনি সেখানে নিজে কখনো প্রবেশ কিন্তু করেন, প্রবেশ করেছে 1925-এ। ওকে, এটা মাথায় রাখবে, এই ইনফরমেশনগুলো নোট ডাউন করে নেবে। ইলাস্ট্রেট লন্ডন, এই যে এখানে লেখা আছে দেখো, দ্য ইলাস্ট্রেট লন্ডন নিউজ, এ 1924 সালে কিন্তু এই কথাটি তিনি জানিয়ে যান, এবং 1925 সালে এখানে লেখা আছে দেখো, প্রথম ওই স্থলটিতে পৌঁছন। এটা নোট ডাউন করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, ভারতে বিকশিত হরপ্পা সভ্যতার কতগুলি স্থল পাওয়া গেছে? বিকশিত স্থল, কারণ আমরা জানি যে একটা শিশু, সে যদি ভূমিষ্ঠ হয়, তারপরে আস্তে আস্তে তার ক্রমবিকাশ ঘটে। ভূমিষ্ঠ হলো, তারপরে পরিণত হয়, তারপরে বার্ধক্য আসে। তেমনি একটা সভ্যতা, সেটা কিন্তু রাতারাতি তৈরি হয় না। তার একটা প্রাক পর্ব থাকে, একটা পরিণত পর্ব থাকে, একটা অন্তিম পর্ব থাকে। তাই হরপ্পা সভ্যতার যেই প্রাক পর্ব, সেটা কত, ওখান থেকে শুরু হচ্ছে। দেখো, মোটামুটি 3300 থেকে, খ্রিস্টপূর্ব 3300 থেকে 2600, 2600, 2600 এর মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতার যে প্রাক পর্ব, মানে সূচনা কিন্তু শুরু হচ্ছে। এবং পরিণত পর্ব কত? পরিণত পর্ব একদম ভালো সময় 2600 থেকে কিন্তু কত, 2600 থেকে 1900, 1900 কিন্তু এর কি পর্ব, এর হলো পরিণত পর্ব। ওকে, এবং 1900 থেকে 1300 পর্যন্ত কিন্তু এর কি পর্ব, মানে অন্তিম পর্ব বলা যেতে পারে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম
তাহলে এখানে চেয়েছে কি ভারতে বিকশিত হরপ্পা সভ্যতার কতগুলি স্থল পাওয়া যায়। এর রাইট আনসার কিন্তু 570টি হয়ে যাবে। ওকে, এবং যদি আসতো যে অন্তিম পর্বে কতগুলি স্থল পাওয়া যায়, সেক্ষেত্রে 980। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো বলছেন বিকশিত পর্বে সব থেকে বেশি পাওয়া যেতে পারে। হ্যাঁ, 980টি পাওয়া গেছে অন্তিম পর্বে, কিন্তু সেটা কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে। এই 570টি যে স্থলগুলো পাওয়া গেছে সেটা কিন্তু বৃহত্তর আকারে, এটা মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, এখানে কি বলছে, বিকশিত হরপ্পা সভ্যতার 570টি স্থল পাওয়া গেছে। এছাড়া প্রাক হরপ্পা পর্যায়ে 179টি ও পরবর্তী হরপ্পা পর্যায়ে 980টি। প্রাক হরপ্পা পর্যায়ে 179টি, এটা মাথায় রাখবে। পরবর্তী হরপ্পায় সব থেকে বেশি পাওয়া যায় এবং 570টি পরিণত হরপ্পায় পাওয়া যায়। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। কি বলেছে, মার্টিমার হুইলারের প্রসিদ্ধ উক্তি অনুসারে কোন নদী ভারতকে তার সভ্যতা প্রদান করে? এ গঙ্গা, বি সিন্ধু, সি যমুনা, নাকি ডি ব্রহ্মপুত্র? আমি মার্টিমার হুইলারের সময় পর্বটা তোমাদের লিখে দিয়েছিলাম, 1944 থেকে 1948। এটা কিন্তু মার্টিমার হুইলারের সময়কাল। এবং তিনি মিশর এবং নীলনদ এই দুটো দ্বারা কিন্তু অত্যন্ত বেশিভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যে একটা নদী মানে নীলনদ কীভাবে একটা সভ্যতাকে প্রাণ প্রদান করছে, কীভাবে একটা সভ্যতাকে বাঁচিয়ে রাখছে। সেরকমভাবেই তিনি কিন্তু সিন্ধু নদকে এই হরপ্পা সভ্যতার সাথে কিন্তু কানেক্ট করার চেষ্টা করেছে, যে সিন্ধু সভ্যতা কীভাবে হরপ্পা সভ্যতা মানে সিন্ধু নদী, একটা নদী কী করে হরপ্পা সভ্যতার জন্ম দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এই মার্টিমার হুইলার দেখেছিলেন। তাহলে কি হবে, গঙ্গা হবে না, যমুনা ব্রহ্মপুত্র হবে না, এর উত্তর হয়ে যাবে কিন্তু অবশ্যই সিন্ধু। সিন্ধু কিন্তু এর সঠিক আনসার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নিই। এই ইনফরমেশনগুলো তোমরা একটু লিখে নিও, তোমাদের অবশ্যই কাজে আসবে। নেক্সট যেটা আছে সেটা কি, যেটা বলেছে যে হরপ্পা সভ্যতার মানুষেরা ইরানের কোন পর্বত শৃঙ্খলা থেকে আগত মানুষদের বংশধরদের সঙ্গে মিশ্রিত ছিলেন বলে মনে করা হয়? এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, কারণ এই যে প্রশ্নটা তৈরি হয়েছে এটা সাম্প্রতিককালে তৈরি করা হয়েছে। এটা মূলত জেনেটিক স্টাডি, তার উপর বেস করে কিন্তু তৈরি হয়েছে। ওকে, এই জেনেটিক স্টাডিটি 2019 সালে হয়েছে এবং এই জেনেটিক্সের উপরে মূলত জিনের উপর ফোকাস করা হয়, যে হরপ্পায় যে সমস্ত অধিবাসীরা রয়েছে তাদের মূল জিন মানে মূল অধিবাসী কারা বা কোথাকার। আমরা জানি 2019 সালে অধ্যাপক বসন্ত সিন্ধে তিনি রাখি গড়িতে পাওয়া কিছু কঙ্কাল তার উপর পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং মূলত একটি নারীর হাড় থেকে তিনি পরীক্ষাটা চালিয়েছেন এবং সেখানে তিনি দুটো সিদ্ধান্তে এসেছেন, দুটো জায়গার কথা তিনি বলেছেন। একটা হলো ইরান এবং একটা হলো দক্ষিণ ভারতের দ্রাবিড়। ইরানের লোকদের সাথে এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় লোকেদের সাথে কিন্তু হরপ্পার মানুষদের জিনগত একটা মিল তিনি খুঁজে পেয়েছেন। এবং যেহেতু প্রশ্নটা আসছে কি, ইরানের কোন পর্বত শৃঙ্খলা থেকে আগত মানুষদের বংশধরদের সঙ্গে মিশ্রিত ছিলেন বলে মনে করা হয়, ইরানের কিন্তু হয়ে যাবে জাগ্রস পর্বত শৃঙ্খলা। অর্থাৎ ইরানের জাগ্রস পর্বত শৃঙ্খলার যে সমস্ত মানুষরা রয়েছে তাদের সাথে হরপ্পা সভ্যতার মানুষদের কিন্তু একটা জিনগত মিল দেখা দিচ্ছে। এটা 2019-এর রিসার্চের পরিণতি। বসন্ত সিন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ক্ষেত্রে। এই নামটা মাথায় রাখবে। তিনি দুটো সিদ্ধান্ত দিয়েছেন, একটা দক্ষিণ ভারতের দ্রাবিড়ের সাথে মিল আর একটা ইরানের জাগ্রস পর্বত শৃঙ্খলা থেকে আগত মানুষদের সাথে মিল। এই দুটো কথা কিন্তু বলেছে। তো স্টুডেন্টস, আজকে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। শুধুমাত্র প্রশ্ন নয়, সেই প্রশ্নকে কেন্দ্র করে অন্যান্য আরও কত ধরনের প্রশ্ন তৈরি হতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আমরা করলাম। আমি আশা করছি যে এই ইনফরমেটিভ ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। ওকে, নেক্সট দিন আমরা অন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই।